আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ফ্রন্ট হপার ডবল স্লিট প্যাটার্ন। আচ্ছা, ফ্রন্ট হপার ডবল স্লিটের ক্ষেত্রে দুটো স্লিট থাকছে। এইখানে পিকচারটা আমার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। পিকচারের মধ্যে যদি দেখো তাহলে আমার এখানটায় স্ক্রিনটা রয়েছে, আর আমার এইখানে দুটো স্লিট আছে, স্লিট ওয়ান, এটা মাঝখানেরটা স্লিট টু, আর এই মাঝখানে এই অংশটা হচ্ছে একটা ওপেক স্পেস। ঠিক আছে? তো স্লিট ওয়ান আর স্লিট টু তোমরা খেয়াল করে দেখো, দুটোরই আমার উইথ হচ্ছে এ। স্লিট ওয়ান স্লিট টুর উইথ হচ্ছে এ। ওপেক স্পেসটার উইথ ওইখানটা দেখো দেওয়া আছে বি। ওপেক স্পেসের উইথ হচ্ছে বি। আর ডি, যেটা ডি হচ্ছে আমার এ প্লাস বি। ডি হচ্ছে আমার এ প্লাস বি, এটা হচ্ছে আমার স্লিট, তুমি বলতে পারো দুটো স্লিটের মাঝখান থেকে ডিস্টেন্স। দুটো স্লিটের মাঝখানের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। এটাকে আমরা এ প্লাস বি ধরতে পারি। তো ঠিক আছে, তো খেয়াল রাখবে স্লিট দুটোরই সেম হাইট রয়েছে, এখানে স্লিম উইথগুলো সেম রয়েছে দুটো স্লিটের। এ, তাদের মাঝখানে যে ওপেক স্পেস আছে তার উইথ হচ্ছে বি। আর স্লিটের মধ্যে মাঝখান, একটার মাঝখান থেকে অন্যটার দূরত্ব হচ্ছে তোমার ডি। ঠিক আছে? তো এবার আমরা এখানে ফ্রন্ট হপারের কেসটা ধরবো। এখানেও সেম কেস হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ তোমরা লাইটটা আমার, আচ্ছা এইখানে দেখো নিচে যদি পিকচারটা আমি একটু বড় করছি, এইখানটায় যদি আমরা দেখি, এইখানে দেখো সেকেন্ড স্লিট যেটা আছে। আচ্ছা, এখানে আমার স্লিট, এখানে অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন মানে এই যে লাইটটা এসে পড়ছে সেই লাইটটা আমার নর্মাল থেকে মানে স্ট্রেট লাইন থেকে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে? তারপরে এখানে অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন হচ্ছে থিটা। এবার দেখো সেম কেস যেটা আমরা এই সিঙ্গেল স্লিটে করেছিলাম, সেই একই পিকচারটা আমরা এখানটায় এঁকেছি এই দ্বিতীয় স্লিটটায়, নিচের স্লিটের ক্ষেত্রে। ওই দেখো ও রয়েছে, ও হচ্ছে আমার দ্বিতীয় স্লিটের সেন্টার। ওটাকে আমরা অরিজিন ধরেছি। ও থেকে পি দূরত্বে, ও থেকে একটা লাইট এসে কিউতে পড়ছে, আর পি থেকে একটা লাইট ঠিক ও থেকে এক্স দূরত্বে একটা পয়েন্ট আছে। এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরবো। এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরবো, এই ও থেকে পি, এই ডিস্টেন্সটা এক্স আমরা ধরবো। এটা বরঞ্চ পরে লিখলেই ভালো হয়। ও থেকে পি ডিস্টেন্সটা হচ্ছে এক্স, ওখান থেকে আমার একটা আরেকটা লাইট এসে কিউতে এসে পড়ছে। তো এবার সেম যেরকম আমরা এই সিঙ্গেল স্লিটে আমরা যেরকম করেছিলাম সেম আমরা এখানে নিয়ম করব, দুটোর মধ্যে ডিস্টারবেন্সটা বার করব, করে আমরা ক্যালকুলেশন করব। তো এখান থেকে ফার্স্ট প্রশ্ন আসতে পারে অবভিয়াসলি আমার। তো আমরা এখানটায় একটু স্টার্টিং লেখাটা লিখে দিচ্ছি। কনসিডার two slits of with A each, separated by an opaque space of distance b. ওপেক স্পেস অফ ডিস্টেন্স বি, এই যে এইটা হচ্ছে ওপেক স্পেসটা, এই মাঝখানে দুটো স্লিটের মাঝখানে এইটা হচ্ছে ওপেক স্পেস ডিস্টেন্স বি। ঠিক আছে? দ্য ডিস্টেন্স between the center of the two slits is d equals to a plus b। দুটো স্লিটের যে সেন্টার আছে, সেন্টার সেন্টার ডিস্টেন্স হচ্ছে, অবভিয়াসলি তোমরা এখানে পিকচার দেখতে পারো। দেখো স্লিটটা যদি আমার, এই স্লিটটা যদি আমার ওপরের স্লিটটাই ধরো, এটা যদি আমার এ হয়, তাহলে তার সেন্টারটা আমার হবে এ বাই টু, তারপর প্লাস বি, প্লাস পরের স্লিটের অর্ধেকটা দ্যাট ইজ এ বাই টু। তো এ বাই টু প্লাস এ বাই টু এ হয়ে যাচ্ছে, আর ওপেক স্পেসটা বি। তো স্লিটের সেন্টারটা, দুটো স্লিটের সেন্টারের আমার ডিস্টেন্সটা হয়ে যাবে ডি। ঠিক আছে? আশা করছি এটা দেখে বোঝা গেছে। আচ্ছা, তো এটা আমরা এখানে আমরা কেসটা বললাম, পরের পেজে যাচ্ছি। এবার আমাদের ফার্স্ট প্রশ্নটা হতে পারে কি টাইপের, আচ্ছা ইন্টেন্সিটি অফ ডিফ্র্যাকশন, ডবল স্লিট ডিফ্র্যাকশন। ফ্রনহপার double slit
ডিফ্র্যাকশন প্যাটার্ন। আচ্ছা, এখান থেকে এই টাইপের প্রশ্ন আসতে পারে যে অবটেন দা এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি for Fraunhofer diffraction pattern. Diffraction pattern of a double slit. এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ডিডিউস দ্য কন্ডিশন of maxima and minima. Deduce the condition for হবে for maxima and minima. ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। সবার আগে আমরা ইন্টেন্সিটিটা বার করব, এক্সপ্রেশন ফর ইন্টেন্সিটি। তো আমরা এখানে কিছু কথা ধরবো। লেট a parallel beam of monochromatic light of wavelength lambda is incident on these two slits. On these two slits. ইচ পয়েন্ট, তাহলে আমার কি হবে, অবভিয়াসলি যদি আমার লাইট এসে পড়ে তাহলে স্লিটগুলোর প্রত্যেক বিন্দু আমার সেকেন্ডারি ওয়েভলেটের সোর্সের মতো কাজ করবে। ইচ পয়েন্ট অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট in the plane of the two slits will behave as source of secondary wavelets. The wavelets traveling at an angle theta যদি আমরা পিকচারে দেখি, এই দেখো আমার এই যে আমরা এই গ্রিন কালারের যে লাইটগুলো দেখিয়েছি এগুলোই হচ্ছে ওয়েভলেটস। এইগুলো আমার নর্মালের থেকে থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে, তারা কিউ পয়েন্টে এসে মিট করবে। The wavelets traveling at an angle theta with the normal are brought to focus at point Q. ঠিক আছে, এবার আবার সেই আমরা ধরে নিচ্ছি যে এই যে আমার পিকচারের মধ্যে ও পয়েন্টটা আছে, এই যে ও পয়েন্ট, এইখানকার যে আমার লাইটটা বেরোচ্ছে সেই লাইটের ডিস্টারবেন্স হচ্ছে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। ঠিক আছে, আগের দিনে সেম জিনিস ধরা হয়েছিল। let
let the complex light disturbance, কমপ্লেক্স কারণ কমপ্লেক্স ফর্মে আছে এই যে টার্মটা আছে, কমপ্লেক্স লাইট ডিস্টারবেন্স at any instant due to the secondary wavelets from the origin O B A e to the power I omega t, where A is amplitude and omega is angular frequency. ঠিক আছে, ঠিক আগেরটার মতো আমরা এটা ধরে নিচ্ছি আমার ওয়েভটা আছে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, আর যেখানটায় এ হচ্ছে অ্যামপ্লিটিউড আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, পরের পেজে গেলাম। আচ্ছা, the waves at a distance x from O that is from point P will also meet at Q এই যে পিকচার অনুযায়ী এই দেখো ওপরে ও এর ওপরে এক্স দূরত্বে যেখানে পি রয়েছে, পি পয়েন্ট থেকে যে ওয়েভসগুলো আসবে সেগুলো আমার কিউতে এসে মিট করবে। দ্য পাথ ডিফারেন্স of waves meeting at Q from O and P is Pn। এই দেখে নাও পিকচারটা আবার আগের দিনের মতো, তোমার ও থেকে কিউতে যেতে যতটা ওয়েভকে ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, পি থেকে কিউতে যেতে পিএন পরিমাণ এক্সট্রা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। তাহলে ও থেকে যে ওয়েভসটা কিউতে পৌঁছচ্ছে আর পি থেকে যে ওয়েভসটা কিউতে পৌঁছচ্ছে তাদের মধ্যে পার ডিফারেন্স হচ্ছে পিএন। আমি একটা নর্মাল একটা লম্ব টানবো ও থেকে পি, ওই পি কিউ যে লাইনটা আছে তার মধ্যে একটা লম্ব টানবো, সেইটা হবে এন, পি ও এন। তো আমার পিএনটা হচ্ছে এক্সট্রা পাথ, যেটা আমার পি কিউতে যে লাইটটা যাচ্ছে, পি থেকে কিউতে যে লাইটটা যাচ্ছে তাকে এক্সট্রা যে ট্রাভেল করতে হচ্ছে কম্পেয়ার টু যে লাইটটা ও থেকে কিউতে যাচ্ছে। তাহলে এটা পাথ ডিফারেন্স হয়ে গেল। তাহলে ফেজ ডিফারেন্স কত হয়ে যাবে? দাস দ্য ফেজ ডিফারেন্স between the waves from P and O at point Q is, phase difference টা কত হয়ে যাবে? equals to 2 pi by lambda into Pn, और যেটা হয়ে যাবে 2 pi by lambda into x sin theta। और এটাকে আমি লিখবো ইকুয়ালস টু এল এক্স, আর এলটা কত? এলটা হয়ে যাবে আমার 2 পাই বাই ল্যামডা সাইন থিটা। তো এটা কেন হচ্ছে সেটা আগের দিনও আমি করিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আমার, এটা ও পয়েন্ট থেকে পি পয়েন্টের দূরত্ব। আমি একটা লম্ব টানবো,
তো একটা জিনিস হচ্ছে যে যদি আবার এই অ্যাঙ্গেলটা থিটা হয়, সরি আচ্ছা, আমার ও থেকেও একটা লাইট যাচ্ছে, প্যারালেল লাইট। যদি আমার এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। এই ও থেকে আর পি থেকে আমি প্যারালেল লাইটগুলো দেখাচ্ছি। আর এই ডিস্টেন্সটা যদি আমার এক্স হয় তাহলে অবভিয়াসলি এটা আমার এক্স সাইন থিটা হবে। ঠিক আছে, ও থেকে নর্মালের সাথে ও যে সে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অবভিয়াসলি আমার অ্যাঙ্গেল পিওএন যেটা আছে সেটাও থিটাই হবে। আর ওপি যদি আমার এক্স হয় তাহলে অবভিয়াসলি ওপরে যে পিএন সেটা আমার এক্স সাইন থিটা হয়ে যাবে, সেটাই আমি এখানে বসালাম। ঠিক আছে, এটা পিকচারটাকে আমি এখানে ভালোভাবে এঁকে দিয়েছি। তাহলে এবার আমার কি হচ্ছে, হেন্স দ্য ডিস্টারবেন্স এট কিউ, দেখো এগুলো সিঙ্গেল স্ট্রিটের সাথে সেম রয়েছে কিন্তু হেন্স, তো একটা পড়লেই তোমাদের বাকিটা মুখস্থ থাকবে। হেন্স দ্য ডিস্টারবেন্স at q due to the secondary wavelets from p will be proportional to এই টার্মটা e টু দি পাওয়ার i ওমেগা t মাইনাস lx। Hence thus the disturbance at q due to the diffracting element of length dx at p can be written as তো এখানে আমরা ধরে নিচ্ছি এই যে পি পয়েন্টটা আছে এখানটা একটা ডিফ্র্যাক্টিং এলিমেন্ট আছে যেটার লেন্থ হচ্ছে ডিএক্স। এইখানে একটা ডিফ্র্যাক্টিং এলিমেন্ট আছে যেটার লেন্থ হচ্ছে ডিএক্স। অবভিয়াসলি পি থেকে ও এর ডিস্টেন্সটা এক্স, আর আমার এখানটা একটা ডিফ্র্যাক্টিং এলিমেন্ট আছে এইটার লেন্থ হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তো তো এই ডিএক্স অংশটার মধ্যে থেকে কত পরিমাণ লাইট আমার আসবে। সেটা হবে আমার ঠিক আগেরটার মতোই, dy ইকুয়ালস টু সি এ ডিএক্স ই টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস এল এক্স। ঠিক আছে, তো হেয়ার we assumed the amplitude to be proportional to the width dx and c is a proportionality constant. c is a proportionality constant. তাহলে আমরা এখানে কি করতে পারি, দাস
the resultant complex disturbance at Q due to both the slits will be, আচ্ছা এখানটায় আমি একটু দেখিয়ে দিতে চাইছি পিকচারটা। এই দেখো আমাদের যে দুটো স্লিট আছে, এই একটা স্লিট ছিল, স্লিট তো না, স্লিট এটা অ্যাকচুয়ালি মাঝখানের অংশটা স্লিট। আর যদি দেখা যায় আমার এইখানটা অরিজিন ছিল, স্লিটের যদি উইথগুলো আমরা দেখি, তো স্লিটটার উইথটা হচ্ছে আমার, যদি দেখো এই দুটো স্লিটের উইথ হচ্ছে এ, আর ওপেক স্পেসের উইথটা হচ্ছে বি, এই ওপেক স্পেসের উইথটা হচ্ছে বি, ঠিক আছে। আর অবভিয়াসলি সেন্টার টু সেন্টার যদি ডিস্টেন্স তোমরা দেখো, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ডি, ঠিক আছে। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমার ডি। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, খেয়াল করবে, এইটা যদি আমার অরিজিন ও হয় তাহলে এই পয়েন্টটা তো অবভিয়াসলি আগেরটার মতো -a/2 হবে, আর এই পয়েন্টটা আমার অবভিয়াসলি আগেরটার মতো +a/2 হবে। কিন্তু এই পয়েন্টটা কত হবে? অরিজিন থেকে দেখো এই পয়েন্টটা, মানে আমার এই এজটা কত দূরে আছে, খেয়াল করো অরিজিন থেকে আমার ডি থেকে a-2 দূরত্বে আছে, তার মানে এটা হয়ে যাবে d-a/2। কারণ খেয়াল করে দেখো অরিজিন থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে ডি, আর এতটা দূরত্ব হচ্ছে a/2, তাহলে অবভিয়াসলি d-a/2 দূরত্বে আমার এই এজটা রয়েছে। আর তাহলে অবভিয়াসলি ওপরের পয়েন্ট যেটা আছে সেটা কোথায় আছে, সেটা আছে আমার d+a/2 তে, ঠিক আছে। তাহলে আমার দেখো নিচের পয়েন্টটা হচ্ছে -a/2, নিচের এজটা, তারপরেরটা আছে +a/2, তারপরের পয়েন্টটা আছে আমার d-a/2, তারপরেরটা আছে আমার d+a/2। এইভাবে আমি আমার উইথটা ধরে নিচ্ছি। তাহলে আমার দেখো কি হচ্ছে, সেখান থেকে আমি বুঝতে পারছি যে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, আমার দুটো ইন্টিগ্রেশন হবে, একটার লিমিট হবে, তাহলে আমি এইখানটায় দেখাবো এইভাবে যে দ্য রেজাল্টেন্ট ডিস্টারবেন্স ফর বোথ স্লিটস, সেটা হয়ে যাবে আমার y ইকুয়ালস টু, একটা হবে ইন্টিগ্রেশন -a/2 টু a/2 CA e⁻I ω t - lx dx, এইটা একটা টার্ম হবে, প্লাস আর একটা টার্ম আসবে, প্লাস এর সাথেই থাকছে, দেখো এটা y এর মধ্যেই আছে, d-a/2 টু d+a/2 to d+a/2 CA e⁻I ω t - lx dx। তো এই দুটো টার্ম হচ্ছে আমার y এর টার্ম, ঠিক আছে। তো তো এই দুটো টার্ম হচ্ছে আমার y এর, একটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন লিমিট -a/2 থেকে +a/2, অন্যটা হচ্ছে
ডি মাইনাস এ বাই টু থেকে ডি প্লাস এ বাই টু, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমার কি হচ্ছে, যদি আমি এটা ইন্টিগ্রেশন করি হুইচ ইমপ্লাইজ, তাহলে ওয়াই কত হচ্ছে দেখো, হুইচ ইমপ্লাইজ ওয়াই ইন্টিগ্রেশন করলে আমার দেখো কনস্ট্যান্ট টার্মটা সি এটা বাইরে চলে আসলো, ই টু দি পাওয়ার আই ওমেগা টিটাও এখানে কনস্ট্যান্ট আছে বাইরে নিয়ে গেলাম। আমার শুধু কার ওপর ইন্টিগ্রেশন হলো, ই টু দি পাওয়ার মাইনাস আই এল এক্স, তাহলে এটার ওপর ইন্টিগ্রেশন হলে নিচে একটা মাইনাস আই এল বেরিয়ে আসবে। একটা লিমিট হচ্ছে আমার মাইনাস এ বাই টু টু এ বাই টু, প্লাস পরের টার্মটা যেটা আছে সি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, সেম জিনিস এখানেই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এল এক্স থেকে নিচে আমার একটা মাইনাস আই এল বেরোবে, এখানে ডি মাইনাস এ বাই টু থেকে ডি প্লাস এ বাই টু লিমিটটা, ডি মাইনাস এ বাই টু থেকে ডি প্লাস এ বাই এই লিমিটের মধ্যে আমার হবে। ঠিক আছে, সেম জিনিস। তাহলে যদি আমি এই দুটোকে বসাই, পরের পেজে গেলাম, তাহলে y ইকুয়ালস টু, আচ্ছা এখানে আমি করছি কি সি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টিটা কমন নিচ্ছি পুরোটার মধ্যে। তাহলে দেখো প্রথমটাতে যদি আমি লিমিট আমি বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই টু একটা পাবো, মাইনাস ই টু দি পাওয়ার আই এল এ বাই টু পাবো, বাই নিচে মাইনাস আই এল রয়েছে, প্লাস এখান থেকে দেখো এই টার্মটা একটা বাইরে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি, এই টার্মটা আমি বাইরে নিয়ে আসছি। তারপরে যে টার্মটা আছে সেটাকে আমি এখানে লিখছি ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই টু মাইনাস ই টু দি পাওয়ার আই এল এ বাই টু, নিচেও একটা মাইনাস আই এল আসবে। ঠিক আছে, এইটা হবে, দেখো আমার এখানটা এই টার্মটা সেকেন্ড টার্মের সাথে গুণ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি। ঠিক আছে, তো দরকার হলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও যাতে বুঝতে সুবিধা হয়, বা ব্র্যাকেট না দিলেও হবে, এখানে ডট দিয়েছি, বোঝাই যাচ্ছে যে আমার এই সেকেন্ড টার্মটার সাথে এটা মাল্টিপ্লাইড হচ্ছে। তাহলে এবার যদি আমি দেখি, অবভিয়াসলি সি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, আচ্ছা দেখো ই টু দি পাওয়ার এই যে টার্মটা এটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কাজ করছি আমি, নিচে দেখো এল আছে, নিচে এলটাকে আমি গুণ করে নিচ্ছি, আর আমি একটা কাজ করছি ওপরে আমি একটা টু গুণ করছি, সি এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি রাখলাম, আমি একটা টু ওপরে গুণ করছি আর একটা এল এলটাকে বাইরে আনছি, তাহলে আমার দেখো কি হচ্ছে এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই টু। আচ্ছা মাইনাসটাকে যদি আমি খাইয়ে দিই, মাইনাসটাই নিচে যে মাইনাস আছে সেটাকে যদি আমি খাইয়ে দিই, তাহলে আমার এই ওপরের টার্মটা উল্টে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আই এল এ বাই টু মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই টু, এটা আসলো বাই টু আই হয়ে গেল। কেন টু আই হলো, আচ্ছা দেখো মাইনাসটা তো আমি উপরে খাইয়ে দিয়েছি, আর উপরে টু গুণ করার জন্য নিচে একটা টু এলো, এইটাই খেয়াল করে দেখো সাইন এল এ বাই টু এর ফর্মুলা, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি, এটা যেমন আছে তেমন থাকছে, সেটার সাথে আমার গুণ হচ্ছে এই টার্মটা ই টু দি পাওয়ার সেম কেস আই এল এ বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল এ বাই টু বাই টু আই। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি হুইচ ইমপ্লাইজ y equals to c a e to the power I omega t by 2l, এই টার্মটা আমার হয়ে যাচ্ছে সাইন এল এ বাই টু, পরের টার্মটা হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি ইন্টু সাইন এ এল বাই টু এল এ বাই, ঠিক আছে এটাই আসছে। এবার আমি এখান থেকে কি করতে পারি, সেম কাজ যেটা আগে করেছি, আমি এটা এ জোর করে গুণ করব, দেখো সেম হিসাব হচ্ছে, প্রায় সিঙ্গেল স্লিটের মতোই হচ্ছে। আচ্ছা এখানে আমি একটা জোর করে ওপর নিচে এ টার্ম গুণ করব, স্মল এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। আচ্ছা এইখানটায় তাহলে আমার হয়ে গেল ওয়ান বাই এল, এটা একটা নিচে আসবে, আর এই ওপরে টুটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এই জিনিসটা নিচে চলে গেল। আর আমার যে এই টার্মটা আছে সাইন টার্মটা আছে, এটাকেও আমি চাইলে বাইরে কমন নিয়ে নিতে পারি, তাহলে আমার ইকুয়েশনটা একদম এরকম আসবে সাইন এল এ বাই টু বাই এল এ বাই টু ইন্টু, তাহলে আমার ভেতরে পড়ে থাকছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি,
এই টার্মটা পড়ে থাকছে। ঠিক আছে, এবার যদি আমি এখানে চেক করি ই টু দি পাওয়ার আইএলডি যে টার্মটা এসেছে, আচ্ছা এটা তো আমার ওয়াই টার্মটা বেরোলো। এবার ইন্টেন্সিটিটা কি হবে? দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি, the resultant intensity at I at Q is obtained by multiplying y by its complex conjugate, y star। তাহলে আমরা কি পাচ্ছি? আমি এই y যেটা পেয়েছি y স্টারটা কি হবে? y স্টারটা হয়ে যাবে where y স্টার হয়ে যাবে, দেখো এই টার্মটা তো সেম থাকে CAA, এইখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি আসবে। দেখো এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। তারপর সাইন টার্মটা যেমন আছে তেমনই থাকবে, দ্যাট ইজ সাইন এল এ বাই টু বাই এল এ বাই টু। এইখানে ওয়ান প্লাস এই যে এই টার্মটা আছে ই টু দি পাওয়ার মাইনাস আই, এটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার ই টু দি পাওয়ার আই এল ডি। এটা হচ্ছে আমার ওয়াই স্টারটা। তাহলে দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, দাস আই ইকুয়ালস টু ওয়াই ইন্টু ওয়াই স্টার হুইচ ইজ ইকুয়াল টু, গুণ করলে আমি পাবো সি এ স্মল এ, এটার হোল স্কোয়ার হয়ে যাবে। খেয়াল করবে এই টার্মটা আই জিরো হয়, সাইন্সটাও স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার এল এ বাই টু, এটা দেখো এল এ বাই টুটা আলফা হয়ে যাবে, এল এ বাই টু স্কোয়ার। এবার এখানে আমার ই টু দি পাওয়ার আই ওমেগা টি আর ই টু দি পাওয়ার, এটা তো আমার কেটে যাচ্ছে, ই টু দি পাওয়ার আই ওমেগা টি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এটা একে অপরের সাথে কেটে যাবে। এর সাথে আমার পড়ে থাকবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ডি এল ডি, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার আই এল ডি, এই দুটো টার্ম আসছে। তাহলে এখানে আছে সি এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার এল এ বাই টু বাই এল এ বাই টু হোল স্কোয়ার। এখানটায় আমি যদি এই দুটোকে গুণ করি আমি পাবো টু প্লাস ই টু দি পাওয়ার আই এল ডি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডি, গুণ করলে আমি এই টার্মটা পাবো। আচ্ছা এবার or equals to CAA whole square sin square LA by 2 by LA by 2 whole square, এটা আমি রাখলাম। এটার সাথে আমি যদি এই টু এল ডি, এটাকে আমি এখানে ই টু দি পাওয়ার আই এল ডি কে ভাঙি তাহলে আমি এখানে পাবো টু প্লাস কস এল ডি প্লাস আই সাইন এল ডি প্লাস কস এল ডি মাইনাস আই সাইন এল ডি। ঠিক আছে, কেন হলো এটা? অ্যাজ ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা অ্যান্ড ই টু দি পাওয়ার আই মাইনাস আই থিটা ইকুয়ালস টু কস থিটা মাইনাস আই সাইন থিটা। এইটা হচ্ছে আমার ফর্মুলা। দেখো এটা অ্যাপ্লাই করেছি এই ই টু দি পাওয়ার আই এল ডি আর ই টু দি পাওয়ার মাইনাস আই এল ডির জায়গায়। তাহলে দেখো সাইন থিটাটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকবে কস টার্মটা। তাহলে আমার এখানে থাকছে অর ইকুয়ালস টু CAA হোল স্কোয়ার সাইন স্কোয়ার LA বাই টু বাই LA বাই টু হোল স্কোয়ার। এখানে আমার থাকবে টু প্লাস টু কস এল ডি। ঠিক আছে, এখান থেকে আমি টুটা চাইলে কমন নেব, কমন নিলে আমি টুটা বাইরে নিয়ে আসছি, और इक्वल्स टू टूटा বাইরে নিয়ে আসলাম, CA স্মল এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার
এল এ বাই টু বাই এল এ বাই টু হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস এল ডি। ঠিক আছে, এটা আমার এখন অব্দি বেরোলো। এরপর দেখো ওয়ান প্লাস কস এল ডি, এটাকে আমি এখানে কি করব, পরের পেজে গেলাম। হুইচ ইমপ্লাইজ আমরা আই বার করছিলাম, আই ইকুয়ালস টু, এবার দেখো আমরা এখানে কি করতে পারি, টু সি এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার এল এ বাই টু বাই এল এ বাই টু হোল স্কোয়ার। এই যে আমার কস ওয়ান প্লাস কস টু এল ডি ছিল, ওয়ান প্লাস কস এল ডি ছিল, ওয়ান প্লাস কস এল ডি, সেটাকে আমি লিখতে পারি কি, টু কস স্কোয়ার এল ডি বাই টু। এটা কোথা থেকে এলো, খেয়াল করো এই ফর্মুলাটি ইউজ করে, অ্যাজ কস থিটা, অ্যাজ cos theta equals to 2 cos square theta by 2 minus 1। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, তাহলে 1 প্লাস cos theta হচ্ছে 2 cos square theta by 2, তাহলে 1 প্লাস cos LD হচ্ছে 2 cos square LD by 2। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি এখানটায়। তাহলে আমার আইটা আলটিমেটলি কত আসছে, অর আই ইকুয়ালস টু 2 গুণ হয়ে 4 হয়ে যাবে, 4 সি এ হোল স্কোয়ার সাইন স্কোয়ার এল এ বাই টু বাই এল এ বাই টু হোল স্কোয়ার। এখানটায় আমার হয়ে যাচ্ছে কস স্কোয়ার এল ডি বাই টু। দেখো এখানে চিহ্নগুলো দেখো, এখানে আমার এল এ আছে, আবার এল এ বাই টু আছে, যেটাকে আমরা আলফা নেবো, আর একটা এল ডি বাই টু টার্ম আছে, এই টার্মটাকে আমরা বিটা বানিয়ে দেবো। তো এই যে এটা পেলাম, এটাকে আমরা আলটিমেটলি ফাইনালাইজ করতে পারি এজ আই ইকুয়ালস টু 4। খেয়াল করে দেখো সি এ স্কোয়ারটা আই জিরো হয়ে যায়, আই জিরো, তারপর সাইন স্কোয়ার এল এ বাই টুটাকে আমরা আলফা নিই বাই আলফা স্কোয়ার, পরের টার্মটা যেটা আছে সেটাকে আমি নিয়ে নেবো কস স্কোয়ার বিটা। এইটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন অফ ইন্টেন্সিটি ফর ডবল স্লিট। খুব ইম্পর্টেন্ট, এখানে কোনটা কি সেটা বলতে হবে অবভিয়াসলি, ওয়্যার obviously I0 equals to C A whole square, alpha equals to LA by 2, obviously alpha equals to LA by 2 তো হচ্ছে সেটার আরেকটা টার্ম আছে যেটা আমাকে দেবে, L এর মানটা বসিয়ে দিলে আমি পাবো হচ্ছে পাই বাই ল্যামডা A sin থিটা। এটাও মাথায় রাখতে হবে, আলফার মানটা খুব কাজে লাগবে পরে। অ্যান্ড আমার অবভিয়াসলি কি আছে, অ্যান্ড বিটা যেটা সেটা হচ্ছে আমার এল ডি বাই টু। খেয়াল করবে আলফা হচ্ছে এল এ বাই টু, বিটা হচ্ছে এল ডি বাই টু, ডিটা কি, ডিটা হচ্ছে এল প্লাস বি। তাহলে এটাকে আমি লিখতে পারি এল বাই টু ইন্টু এ প্লাস বি, ডি হচ্ছে আমার, খেয়াল করবে এ প্লাস বি, ডি হচ্ছে আমার এ প্লাস বি। এটা আমরা একদম প্রথম দিকে লিখেছিলাম, দেখে নাও, এই দেখো ডি ইকুয়ালস টু এ প্লাস বি, তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে এবার যদি এল বাই ডি এর জায়গায় এ প্লাস বি লিখি, তাহলে এটা আমার দিচ্ছে একই রকম ভাবে, যদি আমি এল বাই টু এর এল এর মানটা বসে দিই, আমি পাবো এখানটায় পাই বাই ল্যামডা এ প্লাস বি সাইন থিটা, দিস ইজ দ্য ভ্যালু অফ বিটা। খুব ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখবে, এইগুলো কিন্তু পরীক্ষার সময় খুব কাজে লাগবে, অঙ্ক করতেও কাজে লাগবে। ঠিক আছে, তো আলফা হচ্ছে পাই বাই ল্যামডা এ সাইন থিটা, পাই বাই ল্যামডা এ সাইন থিটা, বিটা হচ্ছে পাই বাই ল্যামডা এ প্লাস বি সাইন থিটা বা পাই বাই ল্যামডা ডি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আমরা দেখছি যে রেজাল্টেন্ট ইনটেন্সিটি কার কার উপর নির্ভর করছে। দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি thus depends on two factors, দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। নাম্বার ওয়ান, I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এই টার্মটার উপর নির্ভর করছে, হুইচ গিভস দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন। এই যে I0 সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এটা আমাকে ডিফ্র্যাকশন প্যাটার্ন দিচ্ছে, যেটা আমি সিঙ্গেল স্লিটেও পেয়েছি। আর পরের টার্মটা আছে অ্যান্ড
নাম্বার 2 যেটা হচ্ছে cos স্কয়ার বিটা, এটা কি দিচ্ছে, which gives interference pattern of the diffracted lights, of the diffracted beams from the two slits. ওকে, এবার কন্ডিশন অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা। কন্ডিশন অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা, সবার আগে আমরা মিনিমাটা বার করব। The resultant intensity would be 0 when either, দুটো অবস্থায় রেজাল্টেড ইন্টেন্সিটি 0 হতে পারে, when either sin স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইকুয়ালস টু 0 or cos স্কয়ার বিটা ইকুয়ালস টু 0। দুটো কন্ডিশন আছে যেই অবস্থায় আমার রেজাল্টেড ইন্টেন্সিটি আইটা 0 হবে। একটা যদি আমার সাইন স্কয়ার, কারণ রেজাল্টেড ইন্টেন্সিটি কার কার উপর নির্ভর করছে, রেজাল্টেড ইন্টেন্সিটি যদি পিকচারটা দেখো, এটা হচ্ছে রেজাল্টেড ইন্টেন্সিটি, এটা 4I0। এবার I0 তো অবভিয়াসলি আমার যে ওই দুটো যে মেন লাইটটা এসে স্ট্রিটে পড়ছে তার ইন্টেন্সিটি। তো I0 এর ক্ষেত্রে তো অবভিয়াসলি 0 হবে না। হ্যাঁ, I0 0 হওয়া মানে কি, আমি কোনো লাইট ফেলছি না স্ট্রিটের ওপর, তাহলেও 0 হতে পারে রেজাল্টেড ইন্টেন্সিটি। বাট এখানে সেই কেস নেই, আমি তো লাইট ফেলছি স্লিটের ওপর, তো I0 তো নন জিরো। তাহলে দুটো দেখো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, আর একটা হচ্ছে কস স্কয়ার বিটা। এই সাইন স্কয়ার আলফা স্কয়ার বাই সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ারটা 0 হতে পারে, তাহলেও আমার রেজাল্টেড ইন্টেন্সিটি 0 হবে। আবার কস স্কয়ার বিটাটা যদি 0 হয় তাহলেও আমার রেজাল্টেড ইন্টেন্সিটি 0 হবে। তাহলে এই দুটো কন্ডিশন আছে। এবার এই দুটো কন্ডিশনই আমাকে খেয়াল করে দেখো, সাইন স্কয়ার আলফা যেটা আছে সেটা কিন্তু আমাকে ডিফ্র্যাকশনের কেস দিচ্ছে। তো ডিফ্র্যাকশন মিনিমা, ডিফ্র্যাকশন মিনিমা সাইন স্কয়ার আলফা যেটা আছে, সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার, এটা আমাকে ডিফ্র্যাকশনের কেসটা দিচ্ছে। ইফ সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার ইকুয়ালস টু 0, হুইচ ইমপ্লাইজ, এটাকে আমি লিখতে পারি, দেখো আলফা স্কয়ারটাকে তো সরিয়ে দিতে পারি, সাইন স্কয়ার আলফা ইকুয়ালস টু 0 or sin alpha স্কয়ারটাও তুলে দিলাম ইকুয়ালস টু 0, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু m পাই। ঠিক আছে, তো where m equals to plus minus 1 plus minus 2 plus minus 3 and so on। আলফার মানটা কি ছিল, আলফার here m equals to 0 is excluded as it will make alpha equals to 0 and limit alpha tends to 0 sin square alpha by alpha square equals to 1 is maximum। তো দেখো এখানে আমি কেন m ইকুয়ালস টু 0 এক্সক্লুড করেছি, কারণ x ইকুয়াল m যদি 0 বসে দাও তাহলে আলফাও 0 হয়ে যাবে, আর লিমিট আলফা টেন্ডস টু 0 সাইন স্কয়ার আলফা বাই আলফা স্কয়ার 1 হয়ে যাবে, যেটা ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করে, মানে ব্রাইট ব্যান্ডকে রিপ্রেজেন্ট করে, এটা সেন্ট্রাল ম্যাক্সিমাকে রিপ্রেজেন্ট করে। আর আমি খুঁজছি এখানে মিনিমাগুলোকে, যেখানে আমার ডার্ক ব্যান্ডস ফর্ম হবে। তো ডিফ্র্যাকশন মিনিমা বা ডার্ক ব্যান্ডস অবভিয়াসলি। ঠিক আছে, তো ডিফ্র্যাকশনের জন্য যে ডার্ক ব্যান্ডস গুলো হচ্ছে সেইটার তখন হবে যদি আমার আলফা ইকুয়ালস টু এম পাই হয়। এবার আলফার মানটা কত, পরের পেজে গেলাম, আলফা আলফা ইকুয়ালস টু এম পাই,
আলফার মানটা খেয়াল করো, আমরা বার করেছিলাম, মনে রাখবে এটা আলফা ইকুয়ালস টু পাই ল্যামডা এ সাইন থিটা ইকুয়ালস টু এম পাই। এখান থেকে আমরা যে আমার ডিফ্র্যাকশনের মিনিমার কন্ডিশনটা পাচ্ছি, দ্যাট খেয়াল করো এই জিনিসটা আমার আগেরটাতেও পেয়েছিলাম সিঙ্গেল স্লিটে সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা। এই যে আমরা ইকুয়েশনটা পেলাম এটা আমরা আগেও পেয়েছি ডিফ্র্যাকশন মিনিমার কন্ডিশন। This is the condition for diffraction minima. Dark bands where m is order number. M equals to 1 for first dark band, m equals to 2 for second, and so on. ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমার মিনিমার পজিশন। এবার ইন্টারফারেন্স মিনিমা, বা ইন্টারফারেন্সের জন্য যে ডার্ক ব্যান্ডস গুলো আছে। মিনিমা মানে এখানটায় ডার্ক ব্যান্ড, কিন্তু এটা হচ্ছে ইন্টারফারেন্সের জন্য। ইন্টারফারেন্সের কন্ডিশন হচ্ছে cos স্কয়ার বিটা ইকুয়ালস টু r। The position of the positions of minima due to the factor cos square beta equals to 0 are given by, আচ্ছা cos কখন 0 হয়? cos 0 হয় যখন আমার বিটার মান odd multiple of pi by 2 হবে, that is plus minus 2s plus 1 pi by 2। বিটা আমার odd multiple of pi by 2 হবে, তখন obviously cos 0 হয়ে যাবে। where s টা obviously এখানে ইন্টিজার, where s equals to 0 1, এখানে 0 হতে পারে, 3 dot 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 is an integer। এবার তাহলে বিটা কত, which implies বিটার ফর্মুলা খেয়াল করে বার করেছিলাম ল্যামডা পাই বাই ল্যামডা এ প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2s প্লাস 1 পাই বাই 2। বিটার মান ছিল এটা ল্যামডা পাই বাই ল্যামডা এ প্লাস বি সাইন থিটা। সেটা থেকে আমরা তাহলে আমার কন্ডিশন মিনিমার কন্ডিশন বার করব। এইটা থেকে দেখো আমাকে এ প্লাস বি সাইন থিটা বেরোবে, হুইচ ইমপ্লাইজ, খুব ইম্পর্টেন্ট, হুইচ ইমপ্লাইজ a plus b sin theta is equal to plus minus 2s plus 1 lambda by 2। এই যে ফর্মুলাটা পেলাম এটা আমাকে দিচ্ছে কন্ডিশন ফর মিনিমা, ইন্টারফারেন্স মিনিমা। তাহলে দিস ইকুয়েশন gives the positions of the interference dark bands। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপর আসছে ম্যাক্সিমার কেসটা। মিনিমাটা হয়েছে, এবার আমরা ম্যাক্সিমাটা দেখব। তো এখানেও আমরা নিচ্ছি নাম্বার 1 ডিউ টু ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের জন্য আগে ম্যাক্সিমাগুলো দেখব। দ্য পজিশনস অফ ম্যাক্সিমা
of maxima due to the factor sin square alpha by alpha square equals to 0 are obtained by putting di d alpha equals to 0, যেখান থেকে অবভিয়াসলি আমরা এই টার্মটা পাবো। খেয়াল করে দেখো আমরা পেয়েছিলাম এটা সাইন আলফা আলফা কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস টু 0। এটা কোথা থেকে পেয়েছিলাম? এটার জন্য তোমরা সিঙ্গেল স্লিটের ক্যালকুলেশন দেখো, সি ক্যালকুলেশন অফ সিঙ্গেল স্লিট। এইখানটায় পুরো ডিটেলসটা করা আছে। যদি পরীক্ষা এটা আসে আলাদা করে আসে তাহলে কিন্তু ক্যালকুলেশনটা দেখাতে হবে, তখন এটা লিখলে কিন্তু হবে না যে সি ক্যালকুলেশন অফ সিঙ্গেল স্লিট, কারণ সিঙ্গেল স্লিট তোমার খাতায় করা থাকবে না। তাহলে এখান থেকে দুটো জিনিস পাচ্ছি, which implies alpha equal sin alpha equals to 0 or alpha equals to tan alpha। এবার sin alpha equals to 0 এটা আমাকে সেন্টারটা দিচ্ছে। আচ্ছা, তো sin alpha equals to 0 implies alpha equals to 0, which gives the position principal maxima principal maximum at the center of the screen, at the center of the screen। এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড। আর alpha equals to tan alpha can be solved graphically which, এটা মুখস্থ রেখে লিখে দিতে পারো, এখানে তোমাকে ওই গ্রাফটা না দেখালেও হবে, which gives the values of alpha equals to plus minus 3 pi by 2 plus minus 5 pi by 2 comma dot dot dot, এইগুলো আমার ভ্যালুজ অফ আলফা আসছে। আচ্ছা, নাম্বার 2 ডিউ টু ইন্টারফারেন্স, ম্যাক্সিমা মিনিমা ডিউ টু ইন্টারফারেন্স। আমরা ম্যাক্সিমা বার করছি এবার ডিউ টু ইন্টারফারেন্স। The positions of maxima due to the factor cos square beta equals to 0 এইটার জন্য আর given by, আচ্ছা cos square beta equals to 0 নেবো না, cos square beta নেবো, কারণ আমি এখানে ম্যাক্সিমা নিচ্ছি। cos square 0 দিয়ে দিলে তো ওটা মিনিমার কন্ডিশন হয়ে যাবে। ডিউ টু দ্য ফ্যাক্টর cos square beta আর given by, আচ্ছা cos এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? যখন আমার বিটা পাই এর মাল্টিপল হয়, বিটা ইকুয়ালস টু পি পাই, where পি এর ভ্যালুটা অবভিয়াসলি 1 0 0 হবে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 কমা ডট ডট ডট। এইটা হচ্ছে কন্ডিশন ফর ম্যাক্সিমা। তাহলে বিটাটাকে আমি কি লিখতে পারি? বিটাটার আমার ফর্মুলা ছিল, খেয়াল করবে, হুইচ ইমপ্লাইজ বিটাটা আমার ছিল
पाई बाई लैम्डा बीटा पाई बाई लैम्डा ए प्लस बी साइन थीटा इक्वल्स टू पी पाई और आल्टिमेटली आमार कंडिशनटा आसছে ए प्लस बी साइन थीटा इक्वल्स टू पी लैम्डा। এটা আমাকে কি দিচ্ছে, এটা আমাকে দিচ্ছে কন্ডিশন ফর দিস গিভস দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমা অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। ম্যাক্সিমা বা ব্রাইট ব্যান্ডস করে দিই চলো ফর ইন্টারফারেন্স প্যাটার্ন। এটা আমাকে ইন্টারফারেন্স প্যাটার্নের জন্য ব্রাইট ব্যান্ডের কন্ডিশনটা দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে a প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু পি ল্যামডা, পি এর ভ্যালু 1 0 1 2 3 যা হোক হতে পারে, ঠিক আছে। আচ্ছা পরের পেজে গেলাম। graphical representation of double slit pattern of double slit pattern। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আলাদা করে আসে। আচ্ছা এইটাকে আমি একটুখানি বইয়ের পিকচারটাই দিচ্ছি কারণ এটাকে আঁকা একটু চাপ আছে, কিন্তু তোমাদেরকে যদি আসে আঁকতে হবে, কিছু করার নেই। পরীক্ষায় দিলে এটাকে কিন্তু আঁকবে, আমি এই কম্পিউটারে আঁকতে আমার অসুবিধা হবে বলে আমি বই থেকেই পিকচারটা তুলে দিচ্ছি, বড় করে দিচ্ছি। আচ্ছা আমি এই জায়গাটা একটু তোমরা দেখো কি হচ্ছে। এইখানটায় দেখো দুটো গ্রাফের মধ্যে দুখানা আমার পার্ট আছে। এই ওপরেরটা দেখো কস স্কোয়ার বিটা যেটা আছে, এই ওপরের গ্রাফটা এইটা কিন্তু কস স্কোয়ার বিটা রিপ্রেজেন্ট করছে এইটা। তার মানে কি আমার এখানে এইটা আমার ইন্টারফারেন্সকে রিপ্রেজেন্ট করছে। যদি আমার শুধু ইন্টারফারেন্স হতো তাহলে এই টাইপের আমার পিকচার আসতো, ঠিক আছে। তো যে আর এই নিচের পার্টটা যেটা আছে, নিচের গ্রাফটা আমার সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, যেটা আমার ডিফ্র্যাকশনকে, তাহলে এটা আমার ডিফ্র্যাকশন আর এটা আমার ইন্টারফারেন্স, তাহলে রিপ্রেজেন্ট করছে। দুটো আমার অ্যাকচুয়ালি কম্বাইন্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ডবল স্লিটের কেসটা, অ্যাকচুয়াল গ্রাফটা। ডবল স্লিটের অ্যাকচুয়াল গ্রাফটা হচ্ছে এই নিচেরটা, যেখানে আমার ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন কম্বাইন্ড হয়ে যাচ্ছে। এখানে দেখো জিনিসটা কি দেখা যাচ্ছে, আমার এই ডিফ্রাকশনের মধ্যে, মানে ডিফ্রাকশনের যে বড় আমার ইন্টেন্সিটি, তার মধ্যে আমার এই ছোট ছোট গ্রাফগুলো মিলে গেছে, দুটো কম্বাইন হয়ে গেছে। মানে ইন্টারফারেন্সে কি হয়, ইন্টারফারেন্সে আমার ব্রাইট আর ডার্ক ব্যান্ডস তৈরি হয়। খেয়াল করবে, বুঝবে পিকচারটা। আমার যেখানে যেখানে তোমার এইটা আছে, ঢেউটা আছে, সেটা হচ্ছে ব্রাইট ব্যান্ড, আর যেখানে যেখানে আমার এইটা আছে সেটা হচ্ছে আমার ডার্ক ব্যান্ড। এইখানে এটা হচ্ছে, এটা দেখো, তাহলে আমার ইন্টারফারেন্সের জন্য যে ব্রাইট আর ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে সেটা কিন্তু কি বলবো, একই রকম, মানে একই দূরত্বে আছে আর অল্টারনেট আছে। তাই হয় আমরা জানি ইন্টারফারেন্স এই টাইপের ব্রাইট আর ডার্ক ব্যান্ডস, অল্টারনেট ব্রাইট আর ডার্ক ব্যান্ডস তৈরি হয়, একই দূরত্বে থাকে, একই ইন্টেন্সিটির হয়। কিন্তু আমার ডিফ্র্যাকশনের জন্য এইটা ধরো ব্রাইট ব্যান্ড, এটা হচ্ছে ব্রাইট ব্যান্ড, এই দুটো ব্রাইট, এটা ব্রাইট। ডার্ক কোথায়, এই জায়গাটায় ডার্ক আছে। তাহলে দেখো বড় একটা জায়গা জুড়ে ব্রাইট ব্যান্ড রয়েছে, তারপর অনেকটা কিছুটা জায়গা জুড়ে ডার্ক ব্যান্ড রয়েছে, আবার একটুখানি জায়গায় ব্রাইটনেস কমে গেল, আর ব্রাইটনেসটা কমছে যত প্রথম দেখো
ইন্টারফারেন্সে সবগুলো ইকুয়ালি ব্রাইট, সবগুলোর একই মানে হাইট আছে, কিন্তু আমার ডিফ্র্যাকশন প্যাটার্নের ক্ষেত্রে আমার সেন্টারটার হাইট সব থেকে বেশি, তারপরেরটা তার থেকে কম। তো এরকম ভাবে আমার ব্রাইট ব্যান্ডস গুলো আস্তে আস্তে যত দূরে সরবে সেন্টার থেকে তত আমার ব্রাইটনেস কমবে, আর ডার্ক ব্যান্ডস গুলোও বড় হবে। ঠিক আছে, এইখানটায় দেখো আমার কি হচ্ছে, ব্রাইট আর ডার্ক ব্যান্ড মিলে গেছে, তার মানে তোমার এইটা তো আমার একটা বড় ব্রাইট ব্যান্ড, ব্রাইট ব্যান্ডের মধ্যে তোমার কিছু কিছু ইন্টারফারেন্সের ডার্ক ব্যান্ড তৈরি হয়ে যাবে। মানে তোমার এখানটায় জিনিসটা দেখো, বড় ব্রাইট ব্যান্ডের মধ্যে ইন্টারফারেন্সের মধ্যে মানে ডিফ্র্যাকশনের যে বড় ব্রাইট ব্যান্ডটা আছে তার মধ্যে তুমি আবার কিছু ডার্ক ব্যান্ড দেখতে পারবে, মানে ব্রাইট ডার্ক, মানে এরকম পিকচারটা আসবে। আমি পিকচারটা দেখাচ্ছি, তোমরা বেসিক্যালি এই জিনিসটা দেখতে পাবে। যদি তোমরা দেখো এইখানটায়, এটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড। ডিউ টু ডিফ্র্যাকশন, আর তার মধ্যে যে ছোট ছোট লাইন্স গুলো আছে সেইগুলো হচ্ছে আমার ডার্ক ব্যান্ড ডিউ টু ইন্টারফারেন্স। এইখানে দেখো, এই যে এখানে একটা বড় ডার্ক ব্যান্ড পাচ্ছ, এই জায়গাটা যদি তোমরা চোখ রাখো, এইখানটায় একটা বড় ডার্ক ব্যান্ড পাওয়া যাচ্ছে, এই যে এই অংশটা, এই জায়গাটা হচ্ছে একটা ডার্ক ব্যান্ড, এখানে একটা পাওয়া যাচ্ছে ডার্ক ব্যান্ড ডিউ টু ডিফ্র্যাকশন। তো এইখানটায় দেখো, এই যে অঞ্চলটা, এইটা কিন্তু আমার এখানে একটু মোটা, দেখবে যে আমার যে সরু সরু ডার্ক ব্যান্ডস গুলো রয়েছে, থিন ডার্ক ব্যান্ডস গুলো যেগুলো আছে, থিন ডার্ক ব্যান্ডস, আমি এখানে থিন আর থিক লিখে রাখছি তাতে বুঝতে সুবিধা হয়। থিন ডার্ক ব্যান্ডস যেগুলো আছে, থিন যেগুলো পাতলা, সেইগুলো হচ্ছে আমার ডিফ্র্যাকশনের ইন্টারফারেন্সের জন্য তৈরি হচ্ছে, যেগুলো আমার দেখো সেন্ট্রাল ব্রাইট ব্যান্ডের মধ্যে যেগুলো রয়েছে সরু সরু ডার্ক ব্যান্ডস। আর এখানটায় যে থিক ডার্ক ব্যান্ডটা আছে, থিক ডার্ক ব্যান্ড যেটা আছে, একটু মোটা ডার্ক ব্যান্ড একটা রয়েছে, সেটা আমার তৈরি হচ্ছে ডিউ টু ডিফ্র্যাকশন। তো ডিফ্র্যাকশনের জন্য মোটা ডার্ক ব্যান্ড, আর তার মধ্যে মানে যেখানটায় তোমার ডিফ্র্যাকশনের জন্য ব্রাইট হওয়া উচিত সেইখানে দেখবে কিছু আবার ডার্ক ব্যান্ডস তৈরি হচ্ছে, সেইগুলো হচ্ছে আমার ডিউ টু ইন্টারফেয়ারেন্স। ঠিক আছে, আশা করছি পিকচারটা বোঝা গেল। তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ব্রাইট ব্যান্ডের মধ্যে আমরা অনেকগুলো ডার্ক ব্যান্ড আমাদের তৈরি হবে, সেন্ট্রাল ব্রাইট ব্যান্ডের মধ্যে আমার অনেকগুলো ডার্ক ব্যান্ড তৈরি হবে। আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি যাতে অসুবিধা না হয়, এই পিকচারটা ভালো করে আঁকবে, এই পিকচারটা ভালো করে আঁকবে কি। ঠিক আছে, তো এখানে আমি দেখিয়ে দিলাম যে কিরকম হয় অ্যাকচুয়ালি, কেন এটা দেখতে হয় সেটা আমি এখানটায় তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, গ্রাফিক্যালি আঁকতে দিলে এই পিকচারটা আঁকবে। ঠিক আছে, আচ্ছা পরের পেজে গেলাম। আচ্ছা এবার যেটা, আচ্ছা এখান থেকে তোমার এটা প্রশ্ন আসতে পারে, হাউ দ্য সিঙ্গেল স্ট্রিট প্যাটার্ন, হাউ double slit pattern is different from single slit pattern. Is different from single slit pattern. তো এটার অ্যান্সার হচ্ছে
আচ্ছা, তোমরা এই গ্রাফ থেকে বলতে পারবো ইন ডাবল স্লিট প্যাটার্ন, ইন সিঙ্গেল স্লিট pattern, there is a central bright band of maximum brightness and alternate bright and dark bands on both sides of the central, on both sides of the central band. However, in double slit pattern, thin dark bands appears within the central bright band and as well as on the other bright bands. On both sides of the central band. These thin dark bands are due to interference. Occur due to interference between the waves from the two slit. ঠিক আছে তো? No such dark bands, no such dark bands, no such thin dark bands occur in single slit. In single slit. এইটা যদি এই প্রশ্নটা দেয় তাহলে এটা তার উত্তর। ঠিক আছে, যে হাউ ডবল স্লিট প্যাটার্ন ইজ ডিফারেন্ট ফ্রম সিঙ্গেল স্লিট প্যাটার্ন। তোমরা চাইলে একটু পিকচারটাও এঁকে দিতে পারো, একটুখানি মানে এরকম একটা পিকচার আঁকতে পারো, যে একটু মোটা মোটা ইয়ে করবে, মাঝখানে এরকম সরু সরু কিছু দাগ দেখিয়ে দেবে। এরকম তোমরা একটু পিকচার দেখিয়ে দেবে, এরকম একটা পিকচার তোমরা চাইলে এঁকেও দিতে পারো। ঠিক আছে, আচ্ছা আমি এটা আর আঁকছি না, এটা একটু বাজে লাগছে দেখতে। আচ্ছা চলো পরে, এটা হলো পরের পার্টটায় যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই মিসিং অর্ডার।
ইন ডাবল স্লিট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন ডাবল স্লিট প্যাটার্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভেরি ইম্পর্টেন্ট। মিসিং অর্ডার কি ডাবল স্লিট প্যাটার্নে? if the condition if the conditions for maxima of interference pattern, that is এইটা ইন্টারফারেন্সের ম্যাক্সিমার ফর্মুলা হচ্ছে এটা, এগুলো মনে রাখবে কিন্তু ab sin থিটা ইকুয়ালস টু p ল্যামডা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ইন্টারফারেন্সের ডবল স্লিটে ইন্টারফারেন্সের ফর্মুলা কি, সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে ফর্মুলা কি, অ্যান্ড কন্ডিশন ফর minima of diffraction pattern, that is a sin theta equals to m lambda, are simultaneously satisfied. At the same position, that is for a given value of theta, then the corresponding maxima due to interference maxima will be missing. The order of missing interference maxima is called missing order. আচ্ছা কি বলতে চাইছে, খুবই সিম্পল, আমি পিকচার থেকে বলে দিচ্ছি। এই পিকচারটা দেখো, এই আচ্ছা এইগুলো হচ্ছে আমার ইন্টারফারেন্স ম্যাক্সিমা, যেখানে আমার ইন্টারফারেন্সের জন্য ব্রাইট লাইট তৈরি হবে, ঠিক আছে? তো আমরা পিকচারে, অর্থাৎ কথার কথা বলছি, এই যে আমার এই মাঝখানের হলুদ লাইটটা হচ্ছে আমার ইন্টারফারেন্স ম্যাক্সিমা, ঠিক আছে? তো মাঝখানের হলুদ লাইটটা। এবার এখানটায় একটা জিনিস দেখো, যেখানে আমার ইন্টারফারেন্স ম্যাক্সিমা তৈরি হচ্ছে, যেমন এই 3 নম্বর ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা কোথায় তৈরি হচ্ছে? যেখানে আমার ডিফ্র্যাকশনের জন্য ডার্ক ব্যান্ড আছে, সেখানে আমার 3 নম্বর ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা তৈরি হচ্ছে। তার ফলে এই দুটোর সুপারপজিশন কি হচ্ছে দেখো, এই দেখো সেন্টারে ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা রয়েছে, এই দেখো, তারপরে 1 নম্বর ইন্টারফারেন্স ম্যাক্সিমাটা রয়েছে, 2 নম্বরটা আছে আর একটু কমে গেছে, এই দেখো 3 নম্বর এক্স, 3 নম্বরের জায়গায় কিন্তু আমার ডার্ক ব্যান্ড আছে। মানে এই পিকচারে যদি দেখো, তাহলে আমার এই ধরো এটা 1 নম্বর আছে, 2 নম্বর আছে, এরকম আমার যে যতগুলো সাদা মানে এই ব্রাইট ব্যান্ড হতো ডিউ টু ইন্টারফারেন্স, সেই ব্রাইট ব্যান্ডটা যদি আমার এই জায়গায় হওয়ার কথা হয়, যেখানে আমার ডিফ্র্যাকশনের জন্য আধার পটি আছে, মানে ডার্ক ব্যান্ড আছে, খেয়াল করবে ইন্টারফারেন্সের ব্রাইট ব্যান্ড যদি ওই পজিশনে থাকে যেই পজিশনে আমার ডিফ্র্যাকশনের জন্য ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে, সেইখানে কিন্তু আমি ডিফ্র্যাকশনের ডার্ক ব্যান্ডটাই দেখতে পাবো, ওখানে কিন্তু ইন্টারফারেন্সের ব্রাইট ব্যান্ডটা দেখা যাবে না। এটাই পিকচার দেখেই তোমরা বুঝতে পারছো। আরেকবার বলছি, যেখানে
ডিফ্র্যাকশনের ডার্ক ব্যান্ড থাকবে, সেখানে ইন্টারফারেন্সের জন্য ব্রাইট ব্যান্ড ফর্ম করবে না। ইন্টারফারেন্স ব্রাইট ব্যান্ডটা কেবলমাত্র যেখানে তোমার ডিফ্র্যাকশনের ব্রাইট ব্যান্ড আছে সেখানেই তোমরা দেখতে পাবে। তো যেখানে যেখানে আমার ডিফ্র্যাকশনের ডার্ক ব্যান্ড ফর্ম করছে, মানে ডিফ্র্যাকশন মিনিমা যেখানে হচ্ছে, সেখানে ইন্টারফারেন্স ম্যাক্সিমাগুলো অ্যাবসেন্ট হয়ে যাবে। তো ওই অর্ডার নাম্বার অফ ইন্টারফারেন্স ম্যাক্সিমাকেই আমরা বলছি এই কি বলে মিসিং অর্ডার। তো এই পিকচারে দেখো, এই পিকচারটা এইভাবে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেখানে যেখানে আমার এই দেখো কথার কথা বলছি, এই ইন্টারফারেন্স ম্যাক্সিমা কোনটা কোনটা অ্যাবসেন্ট আছে, 3 অ্যাবসেন্ট আছে, 3-এর পর দেখবে 6 নম্বরটা অ্যাবসেন্ট আছে। এই দেখো 6 নম্বরটা যেখানে তৈরি হচ্ছে সেখানেই কিন্তু আমার কি আছে, ডিফ্র্যাকশনের জন্য ডার্ক ব্যান্ড তৈরি হচ্ছে। যেখানে আমার 6 নম্বর ইন্টারফারেন্সের ম্যাক্সিমা আছে সেই পয়েন্টেই কিন্তু আমার ডিফ্র্যাকশন মিনিমা আছে। দেখো 6 নম্বরটা কিন্তু আলটিমেটলি পাওয়া যাবে না। তো এইটা হচ্ছে ব্যাপার, 3, 6, 9 এরকম ভাবে অর্ডারগুলো মিসিং হয়ে যাবে। ঠিক আছে, তো মাথায় রাখবে যেখানে আমার ডিফ্র্যাকশনের ডার্ক ব্যান্ড আছে সেখানে আমার ইন্টারফারেন্সের ব্রাইট ব্যান্ড ক্রিয়েট হবে না। এটা এই পিকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এটাকেই বলা হচ্ছে আমার মিসিং অর্ডার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে আমার এখানটায় যখন এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই হবে, when these both equations are satisfied, these two conditions are satisfied for a same value of theta, we have দেখো দুজনের সেম ভ্যালু, একটা হচ্ছে এই কন্ডিশন a প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু পি ল্যামডা, এটা একটা কন্ডিশন আছে। और এখান থেকে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু পি ল্যামডা বাই এ বাই বি বাই এ প্লাস বি। আর অন্যদিকে আরেকটা কন্ডিশন হচ্ছে আমার এ সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা, এখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু এম ল্যামডা বাই এ। যখন এই দুটো কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই হচ্ছে, দেন উই হ্যাভ দুটো কন্ডিশন স্যাটিসফাই হবে ফর সেম থিটা, পি ল্যামডা বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম ল্যামডা বাই এ ফর সেম ভ্যালু অফ থিটা। যেহেতু আমার এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হবে সেম ভ্যালু অফ থিটার জন্য, এটা হচ্ছে আমার ইন্টারফারেন্সের জন্য। এটা তো আশা করছি বুঝতেই পারছো তোমরা, ইন্টারফারেন্সের জন্য একটা তৈরি হচ্ছে, একটা ডিফ্র্যাকশনের জন্য তৈরি হচ্ছে। তাহলে আমার অবভিয়াসলি এই দুটো ইকুয়াল হবে, দুটোর ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল হবে সেম ভ্যালু অফ থিটা, তাহলে সাইন থিটার ভ্যালুও সেম হবে, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে। সেখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, ল্যামডা কেটে দেবো, এখান থেকে আমরা এটা পাচ্ছি এ প্লাস বি বাই এ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ইকুয়ালস টু পি বাই এম, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে অঙ্ক আসে। তাহলে এটা কি বলছে, দাস ফর মিসিং অর্ডার the ratio a plus b by b a, এই রেশিওটা should be the ratio of two integers, a ratio of two integers। আচ্ছা, এখানে এক্সাম্পল, এক্সাম্পল দিয়ে আমি একটা বোঝাবার চেষ্টা করছি। ইফ a প্লাস বি বাই এ ইকুয়ালস টু 2/1, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ a প্লাস বি ইকুয়ালস টু 2a, অর এখান থেকে আমরা পাচ্ছি কি b ইকুয়ালস টু a।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি দাস পি বাই এম, খেয়াল করো এ বাই এ প্লাস বি বাই এ ছিল পি বাই এম, সেটা ইকুয়ালস টু 2/1 হয়ে যাচ্ছে, অর পি ইকুয়ালস টু 2m হচ্ছে। আচ্ছা খেয়াল করো পিটা কি, পিটা আমাকে দিচ্ছে অর্ডার অফ ইন্টারফারেন্স ম্যাক্সিমা ব্রাইট ব্যান্ডস, এমটা আমাকে দিচ্ছে অর্ডার অফ ডিফ্র্যাকশন ডার্ক ব্যান্ডস। তাহলে এমটা হচ্ছে ডিফ্র্যাকশন ডার্ক ব্যান্ডস, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দাস ফর m equals to 1 p equals to 2, that is second dark band, second order interference maxima will be missing, second order interference maxima will be missing for m equals to 2 p equals to 4, that is fourth order interference maxima will also be missing. Maxima will be missing. আচ্ছা দাস ফর p equals to 2m, এই ফর্মুলা যদি পাও for p equals to 2m 2 4 6 comma dot 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 interference maxima will be missing corresponding to 1 2 3 diffraction minima. আর এক্ষেত্রে দ্য সেন্ট্রাল আচ্ছা এখানে 3 হচ্ছে ঠিক আছে। তাহলে এখানটা ব্যাপারটা হচ্ছে কি আমার যে 1 নম্বরের পর যে 2 নম্বর ডিফ্র্যাকশন যেটা আছে, 2 নম্বর ডিফ্র্যাকশন 4 নম্বর ডিফ্র্যাকশন ম্যাক্সিমা এগুলো আমার মিসিং হয়ে যাবে। কখন হবে এটা, যদি তোমার ওপেক স্পেস আর তোমার স্লিটের উইথ সেম থাকে, তাহলে তুমি দেখতে পাবে তুমি একটা করে ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে পাবে আর কি, মানে তোমার 2 নম্বর একটা ইন্টারফারেন্স প্যাটার্ন থাকবে, 2 নম্বর ইন্টারফারেন্স প্যাটার্ন মিসিং হবে, 4 নম্বরটা 3 নম্বরটা দেখতে পাবে 4 নম্বর ইন্টারফারেন্স মিনিমাটা মিসিং হবে, এরকম ভাবে সব মিসিং হতে থাকবে, ঠিক আছে। তো একই রকম ভাবে ইফ সিমিলারলি এইটা তোমরা বুঝতে পারবে ইফ ফর a plus b by 2 a plus b by a equals to 3, যদি a plus b by a এটা যদি 3 হয়, that is a plus b equals to 3a, a plus b যেটা আছে 3a which implies b equals to 2a হচ্ছে, মানে তোমার ওপেক স্পেসটা তোমার স্লিটের উইথের ডবল হবে। সেক্ষেত্রে কি হচ্ছে দেন
পি বাই এম ইকুয়ালস টু 3 হচ্ছে, অর পি ইকুয়ালস টু 3m হয়ে যাচ্ছে। দাস 3 6 9 কমা ডট 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 ইন্টারফারেন্স maxima will be missing corresponding to 1 2 3 diffraction dot 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 diffraction minima। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা এই যে এই কেসটা তোমার আমার এই পিকচারের মধ্যে রয়েছে। এই পিকচারটা তোমরা যদি দেখো, এই পিকচারে দেখো, এইখানে দেখো 3 নম্বরটা মিসিং আছে, এই দেখো 3 নম্বরটা মিসিং আছে, 6 নম্বর মিসিং আছে, এইদিকেও 3 আর 6 মিসিং আছে। তো এই কেসটা হচ্ছে সেইটা যেটাকে আমরা লাস্টেরটা দিলাম, পি বাই এম ইকুয়ালস টু 3 হবে। পি বাই এম যদি 3 হয়, তার মানে আমার 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর এই ম্যাক্সিমাগুলো আমার মিসিং হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আমার সব মিসিং হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের মিসিং অর্ডারটা হয়েছে। আচ্ছা, দুটো অঙ্ক দেখাচ্ছি তোমাদের এই এটার উপর একটা প্রবলেম দেখাচ্ছি। আচ্ছা, ফ্রনহপার ডিফ্রাকশন ডাবল স্লিট double slit pattern for double slit is observed in the focal plane of a lens of focal length 0.5 meter. The wavelength of incident light is 500 nanometer. The distance between two minima, two adjacent maxima, अच्छा, two maxima adjacent to zero order. The two maxima adjacent to the minima to the maxima of zero order, আচ্ছা, ম্যাক্সিমাম অফ জিরো অর্ডার মানে কি? জিরো অর্ডার ম্যাক্সিমাম মানে বুঝে নেবে সেন্ট্রাল ম্যাক্সিমাম। জিরো অর্ডার মানেই হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাম, ওটাকে জিরো অর্ডার বলা হয়। ইজ 5 মিটার, 5 millimeter, and the fourth order is missing.
আচ্ছা মিসিং বলা আছে, তার মানে অবভিয়াসলি এই ম্যাক্সিমাটা আমার ইন্টারফারেন্স ম্যাক্সিমার কথাই বলা হচ্ছে, ঠিক আছে। ফাইন্ড দ্য উইথ অফ দ্য স্লিট অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার্স। of each slit and the opaque space between them. তাহলে স্লিটের উইথ আর তাদের মাঝখানে যে ওপেক স্পেসটা আছে সেটা আমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে। তো এটা আমার একটা ফ্রন্ট হপারের অঙ্ক দিয়েছে, চলো করা যাক। সবার আগে এখানে আমরা করব কি, আমাকে এখানে বলে দিয়েছে 4 নম্বর অর্ডার ইজ মিসিং। given the fourth order is missing, then we must have, তাহলে আমাদের নিশ্চয়ই এটা থাকতে হবে, সেটা হচ্ছে a প্লাস বি বাই এ দ্যাট ইজ ইকুয়ালস টু পি বাই এম ইজ ইকুয়াল টু ফোর্থ অর্ডার মিসিং, মানে এই জিনিসটা ইকুয়াল টু 4 হবে। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারছি, হুইচ ইমপ্লাইজ a প্লাস বি ইকুয়ালস টু 4a, হুইচ ইমপ্লাইজ বি ইকুয়ালস টু, খেয়াল করে দেখো 3a আসছে, এইটা আমরা পেয়ে গেলাম, বি এর সাথে এর সম্পর্ক পেয়ে গেলাম। নাও ফর ইন্টারফারেন্স ম্যাক্সিমা, for first order interference maxima, প্রথম ইন্টারফারেন্স ম্যাক্সিমার জন্য আমাদের কি থাকতে হবে, a প্লাস বি সাইন থিটা 1 ইকুয়ালস টু ল্যামডা। এখান থেকে আমি থিটা 1 বার করতে পারি, অর সাইন থিটা 1 ইজ ইকুয়াল টু, আচ্ছা থিটা 1টা বার করবো, থিটা 1 ইজ ক্লোজলি ইকুয়াল টু সাইন থিটা, থিটা 1 ইজ ক্লোজলি ইকুয়াল টু সাইন থিটা 1 ইকুয়ালস টু, খেয়াল করো ল্যামডা বাই a প্লাস বি। এবার b ইকুয়ালস টু 3a, তাহলে আমার হয়ে যাচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 4a হয়ে গেল, কারণ 3b হচ্ছে 3a, তাহলে ল্যামডা আমার 4a হয়ে যাচ্ছে। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট ম্যাক্সিমা, দেয়ারফোর ডিস্টেন্স, মানে এখানটা আমি যদি পিকচারটা আঁকি একটু তোমাদের দেখিয়ে দিই, আমার এখানটায় কি আছে, এটা আমার স্ক্রিন আছে, এখানটায় আমার স্লিট আছে, কথার কথা আমি ডবল স্লিট, তো এখানে আমি দাঁড়া পিকচারটা একটু দেখিয়ে দিই, এই স্ক্রিন, এই স্লিট, ডবল স্লিট আঁকতে হবে। তাহলে আমি এখানটায় এই ডবল স্লিট আছে, আচ্ছা এখানে আমি লেন্সটা রাখবো, অবভিয়াসলি লেন্সটাকে স্লিটের খুব কাছে ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে আমার এই দেখো, আমি যদি এই লাইটটা দিই, এখানটা আমার এটা হচ্ছে আমার সেন্ট্রাল, আচ্ছা ডার্ক ব্যান্ডস গুলো আমি আঁকি, এটা হচ্ছে সেন্ট্রাল ফার্স্ট। তো খেয়াল করে দেখো আমি এখানে ডার্ক ব্যান্ড গুলো এঁকেছি, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল ব্যান্ড, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যান্ড, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইট ব্যান্ড অন লেফট, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রাইট ব্যান্ড অন রাইট, ঠিক আছে। তো ব্রাইট ব্যান্ডটা মানে সাদা অংশটা দেখবে, ডার্ক ব্যান্ডের মাঝখানের অংশটা। তো সেন্ট্রালের দু সাইডে আমার আমার তাহলে হিসাব মতো আমার যে ব্রাইট ব্যান্ডে আলোটা এসে পড়ছে, কথার কথা মানে ধরতে পারো তোমার এইটা ব্রাইট ব্যান্ডে যেখানে আলোটা এসে পড়ছে সেটা হচ্ছে আমার থিটা 1, এই ফার্স্ট ব্রাইট ব্যান্ডে যে আলোটা এসে পড়ছে সেটা হচ্ছে আমার থিটা 1, তাহলে এইটা হচ্ছে আমার থিটা 1, এটাও হচ্ছে আমার থিটা 1। তাহলে অবভিয়াসলি ফর্মুলা অনুযায়ী তাই হবে আমার। তাহলে আমার এখান থেকে আমি থিটা 1 ইকুয়ালস টু ল্যামডা এফ, তাহলে এখান থেকে কি লিখতে পারি, আচ্ছা আমার এই গোটা লেন্থটাকে যদি আমি ফোকাল লেন্থের সমান ধরি, এই গোটা লেন্থটাকে যদি আমি ফোকাল লেন্থ ধরি এফ, যেহেতু আমার লেন্সটা খুব কাছে আছে, লেন্সটা আমার স্লিটের খুব কাছে আছে, তাহলে আমি সেই হিসাবে বলতে পারি, তাহলে ডিস্টেন্স বিটুইন
two maxima adjacent to the central, ঠিক আছে, এই দুটো ম্যাক্সিমার মধ্যে যে দূরত্বটাই সেটাই আমার এক্স হবে, অর্থাৎ আমার এই লেন্থটা এক্স হবে। এই লেন্থটা আমার এক্স হবে। তাহলে অবভিয়াসলি ইজ এক্স ইকুয়ালস টু, অবভিয়াসলি আমার এখানটা হবে এফ ইন্টু 2θ1 হবে, পিকচার অনুযায়ী দেখি বোঝা যাচ্ছে। দ্যাট ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি 2f ল্যামডা 2f ল্যামডা বাই 4a। তাহলে পরের পেজে দেখাচ্ছি, তাহলে আমার এক্স কত হয়ে যাচ্ছে, হুইচ ইমপ্লাইজ, আচ্ছা আমরা বার করছি হচ্ছে এটা, এ ইকুয়ালস টু 2f ল্যামডা বাই 4a। তাহলে আমার আচ্ছা এক্সটা আমার দেখো, আলটিমেটলি আমার এক্স আমার এখানে দেওয়া আছে, আমার আমার এক্সটা কিন্তু দেওয়া আছে, যে দুটোর মধ্যে ডিফারেন্স, আমার দুটোর মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, যে এই দুটো অ্যাডজাসেন্ট স্লিট এক্সটা দেওয়া আছে 5 মিলিমিটার। তাহলে আমাকে এটা বার করতে হবে। তাহলে এ ইকুয়ালস টু অবভিয়াসলি সব মেরে কেটে আমার কি থাকবে, এফ ল্যামডা বাই 2x, এফ ল্যামডা বাই 2x। তাহলে এখান থেকে সব মান বসাও, এফটা কত, এফটা হচ্ছে 0.5 মিটার বলা আছে, ল্যামডা হচ্ছে 500 ন্যানোমিটার, তাহলে 500 ইন্টু 10⁹ হয়ে গেল, 2x হচ্ছে 5 মিলিমিটার, তাহলে 5 ইন্টু 10⁻³ হয়ে যাবে। মেরে কেটে আমার এটা বেরোবে হচ্ছে 0.025 ইন্টু 10⁻³ মিটার, তাহলে আমার এটা আসছে 0.025 মিলিমিটার। অ্যান্ড বি আমার কত, ওপেক স্পেসের বি হচ্ছে আমার 3a সমান, দ্যাট ইজ অবভিয়াসলি 0.075 মিলিমিটার। এটা হচ্ছে ওপেক স্পেসের ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে গেল এ আর বি, ওপেক স্পেসের ডিস্টেন্স আর স্লিটের উইথ আর ওপেক স্পেসের উইথ, সেটা আমার দুটোই পাওয়া গেল উইথ অফ ওপেক স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে উইথ অফ স্লিট আর বিটা হচ্ছে উইথ অফ ওপেক স্পেস, দুটোই আমার বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আর একটা দেখাচ্ছি, লাস্ট প্রবলেম, এটা বইয়ের অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা 2020-তে আর 2021-এ দুবার এসেছে, এটা 2020-2021 দুবার এটা এসেছে। কি বলছে দেখো, ফ্রনহপার ডিফ্রাকশন প্যাটার্ন, খুব সহজ অঙ্ক। ফ্রনহপার ডিফ্রাকশন প্যাটার্ন ইজ অবজার্ভ if by a double slit having with a দেওয়া রয়েছে 0.16 মিলিমিটার আর সেপারেশন বিটুইন স্লিটস বি দেওয়া রয়েছে 0.8 মিলিমিটার, মিসিং অর্ডার কি বার করতে দিয়েছে। তো আমরা জানি সলিউশন, we know missing order is can be obtained by the formula a plus b by a equals to p by n, ঠিক আছে। এখানে দেখো কি আছে, হেয়ার a plus b by a, এটা হচ্ছে 0.16, বিটা হচ্ছে 0.8 বাই এটা হচ্ছে 0.16, হিসাব করলে আসবে 0.96 বাই 0.16, মেরে কেটে আসবে 6। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 6 আসছে, তাহলে 6 মানে 10, 6, 12, তার মাল্টিপলগুলো 18 ডট 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 অর্ডারস অফ ইন্টারফারেন্স ম্যাক্সিমা
maxima will be missing corresponding to first 1, 2, 3 order of diffraction minima. ঠিক আছে, তো এই অবধি আমাদের ডবল স্লিট হয়ে গেল।